আমাদের আজকের আলোচনার বিষয় ফ্রয়েডিজম, মনোবিকলন তত্ত্ব ও সাহিত্যের প্রভাব। মানব মনের রহস্যময়তাকে বিশ্লেষণ ও ব্যাখ্যার চেষ্টায় সিগমুন্ড ফ্রয়েড একটি যুগান্তকারী অবস্থান তৈরি করেন। মনোবিজ্ঞানের ইতিহাসে অন্যতম গুরুত্বপূর্ণ এই মনীষী প্রথমবারের মতো অবচেতন মনের কথা তুলে এনে মানুষের আচরণ, বিকার এবং মানসিক সংঘাতকে ব্যাখ্যা করার একটি শক্তিশালী কাঠামো নির্মাণ করেন। এই মনোবিকলন তত্ত্ব, যা ফ্রয়েডিজম নামে পরিচিত, আধুনিক সাহিত্য পাঠ ও বিশ্লেষণে একটি মৌলিক হাতিয়ার হিসেবে আবির্ভূত হয়েছে। এই প্রবন্ধে আমরা ফ্রয়েডের তত্ত্বকে ব্যাখ্যা করব এবং তা বিশ্ব সাহিত্য ও বাংলা সাহিত্যে কিভাবে প্রভাব বিস্তার করেছে তার পর্যালোচনা করব। ফ্রয়েড বিশ্বাস করতেন, মানুষের মানসিক ক্রিয়াকলাপের বড় অংশ থাকে অবচেতনে লুকিয়ে। চেতনের বাইরের এই অবচেতন জায়গা থেকেই উৎসারিত হয় দমন করা ইচ্ছা, অতীতের স্মৃতিচিহ্ন এবং আদিম প্রবৃত্তির ধাক্কা। ফ্রয়েড মানুষের মানসিক গঠনকে প্রধানত তিনটি উপাদানে বিভক্ত করেন: ইড, ইগো এবং সুপার ইগো। ইড হল মানুষের সর্বপ্রথম ও সবচেয়ে প্রাথমিক মানসিক স্তর, যা জন্মলগ্ন থেকেই থাকে এবং রাতদিন সুখ আকাঙ্ক্ষায় প্ররোচিত করে। এটি আদিম এবং অচেতন। বিপরীতে ইগো হল বাস্তবতাবোধ সম্পন্ন, সচেতন অংশ, যা ইড ও বাস্তবতার মধ্যে সমন্বয় সাধনে কাজ করে। আর সুপার ইগো হল নৈতিকতা ও সমাজ চিন্তার প্রতীক, যা সমাজ ও পারিবারিক শিক্ষার মাধ্যমে গঠিত হয়। এই তিনটির মধ্যে চলমান সংঘাত থেকেই মানুষের আত্মিক সংকট ও বহির্জগতের সঙ্গে তার সম্পর্কের জটিলতা সৃষ্টি হয়। ফ্রয়েড আরও বলেন, স্বপ্ন মানুষের অবচেতন আবেগ ও বাসনার প্রতীক। তিনি মনে করতেন, স্বপ্ন কোনো কল্পনাপ্রসূত জগৎ নয়, বরং এটি মানুষকে বুঝিয়ে দিতে পারে তার অন্তর্গত চাওয়া পাওয়ার কথা। যৌনতা সম্পর্কেও ফ্রয়েডের দৃষ্টিভঙ্গি ছিল বিপ্লবাত্মক। তিনি যৌন প্রবৃত্তিকে লিবিডো সবকিছুর চালিকা শক্তি বলে মনে করতেন এবং বলতেন, মানুষের শিশুকাল থেকেই এই প্রবৃত্তি সক্রিয় থাকে। ইডিপাস কমপ্লেক্স একটি আলোচিত তত্ত্ব, যেখানে তিনি ব্যাখ্যা করেছিলেন কিভাবে একটি শিশু পিতার প্রতিদ্বন্দ্বী হয়ে মাতার প্রতি আকর্ষণ অনুভব করে। যদিও এই তত্ত্ব গভীর বিতর্কের সৃষ্টি করেছে, কিন্তু এটি আধুনিক মনোবিশ্লেষণে ধ্রুব পয়েন্ট হয়ে। ফ্রয়েডের তত্ত্ব 20 শতকের সাহিত্যে এক অভূতপূর্ব আলোড়ন সৃষ্টি করে। লেখকেরা চরিত্র নির্মাণে ঘরানা বদল করেন। একদিকে চলে বাস্তবতা, অন্যদিকে চরিত্রের মানসিক গভীরতা। এই দুইয়ের সমন্বয়েই অন্তর্মুখী সাহিত্যের পথ প্রশস্ত হয়। উদাহরণস্বরূপ, জেমস জয়েস তার প্রখ্যাত উপন্যাস ইউলিসিসে মনস্তাত্ত্বিক চেতনার স্রোত কৌশল প্রয়োগ করেন, যেখানে পাঠক কোনো চরিত্রের কেবল কাজ নয়, তার মনের গভীর তলদেশেও প্রবেশ করতে পারে। ভার্জিনিয়া উলফ ফ্রয়েডীয় প্রভাবকে ব্যবহার করে নারীর আত্মপরিচয় ও মানসিক দ্বন্দ্বকে ফুটিয়ে তোলেন তার উপন্যাসে। কাফকা, বেকেট, এলিয়ট, দস্টায়েভস্কি এদের সবাই নিজস্ব উপায়ে মনস্তাত্ত্বিক সংকট ও মানব অস্তিত্বের জটিলতা লিটারারি ফর্মের মাধ্যমে উপস্থাপন করেছেন, যার পেছনে ফ্রয়েডের তত্ত্বের ছায়া রয়েছে। বিশ্বসাহিত্যে ফ্রয়েডের প্রভাব মূলত একজন লেখক কিভাবে চরিত্রের মনোজগৎ বিশ্লেষণ করেন তার উপর নির্ভর করে। আগেকার সাহিত্যে যেখানে একতল চরিত্রের আধিক্য ছিল, সেখানে ফ্রয়েডতর সাহিত্যে চরিত্র হয়ে ওঠে এক একটি সাইকোলজিক্যাল ম্যাপ। বাংলা সাহিত্যেও ফ্রয়েড মানসিকভাবে গভীর প্রভাব বিস্তার করেছে, যদিও তা পশ্চিমা সাহিত্যের চেয়ে কিছুটা পরে শুরু হয়। তবে আধুনিক ও পরবর্তীকালের রচনায় এই প্রভাব সুস্পষ্টভাবে লক্ষণীয়। রবীন্দ্রনাথ ঠাকুর ফ্রয়েডের তত্ত্বকে পুরোপুরি গ্রহণ করেননি, বরং তার জাতীয়তা ও সামাজিক দায়বদ্ধতাকে প্রাধান্য দিয়েছেন। তথাপি চতুরঙ্গ, যোগাযোগ,
শেষের কবিতা, এমনকি নাষ্টা গল্পে নারী পুরুষের সম্পর্ক, দমনকৃত উচ্চাসা কিংবা পারিবারিক বন্ধনে থেকে এক গভীর মানসিক সংঘাত, এসব উপস্থাপনায় ফ্রেডীয় দৃষ্টিভঙ্গির নীরব ইঙ্গিত পাওয়া যায়। আরও প্রত্যক্ষভাবে 70 ও 80-র দশকের লেখকদের রচনায় ফ্রেডিজমের ছাপ স্পষ্ট। সৈয়দ শামসুল হক তার উপন্যাস ও নাটকে চরিত্রের যৌনতা, মানসিক অবসাদ ইত্যাদি নিয়ে সংবেদনশীল চিত্র আঁকেন। আহমদ ছফার আলাত চক্র একটি গুরুত্বপূর্ণ উদাহরণ, যেখানে বামপন্থী রাজনীতি, প্রেম, যৌনতা, শারীরিক প্রতিবন্ধকতা ও আত্মপরিচয়ের সংকট মিলিয়ে গভীর মনস্তাত্ত্বিক বিশ্লেষণের এক অনন্য দৃষ্টান্ত পাওয়া যায়। তাছাড়া সেলিনা হোসেন, হাসান আজিজুল হক প্রমুখ লেখক সমাজ বাস্তবতা ও মানসিক জটিলতার সমন্বয় ঘটিয়ে ফ্রেডের তত্ত্বকে সাহিত্যের মাধ্যমে আত্মসাৎ করেছেন। ছোট গল্প ও আধুনিক কবিতাতেও অবচেতন, স্বপ্ন, ভয়, নিষিদ্ধ আকাঙ্ক্ষা ইত্যাদি বিষয়গুলি ক্রমেই গুরুত্ব পেতে থাকে। ফ্রেডিজম সাহিত্যের পাঠক ও গবেষকদের জন্য এক নবদিগন্ত উন্মোচন করেছে। চরিত্র বিশ্লেষণের ক্ষেত্রে এটি কেবল বাইরের ঘটনা প্রবাহের উপর নির্ভর না করে তার অন্তর্জগত অন্বেষণের সুযোগ দিয়েছে। একজন লেখক বা কবি তার সৃষ্ট চরিত্রকে মস্তিষ্কের জটিল স্তরভাগে দাঁড় করিয়ে তার সাহিত্যে সংবেদনশীলতা ও গভীরতা এনেছেন। অবশ্য এই তত্ত্ব নিয়ে বিতর্কের কমতি নেই। কেউ কেউ একে অতি যৌনতা নির্ভর এবং পশ্চিমা সমাজ কেন্দ্রিক বলেও চিহ্নিত করেন। কিছু সমালোচক মনে করেন ভারতীয় সমাজের পারিবারিক ও ধর্মীয় কাঠামোর জটিলতার ভেতরে ফ্রেডের তত্ত্ব সবসময় খাটে না। তবু ব্যাপকভাবে মূল্যায়ন করলে দেখা যায় ফ্রেড সাহিত্যের আলোচনায় এক শক্তিশালী বিশ্লেষণ পদ্ধতি এনে দিয়েছেন, যা পাঠকের অভিজ্ঞতাকে তাত্ত্বিক ও গ্রহণযোগ্য পর্যায়ে পৌঁছে দেয়। ফ্রেডিজম আধুনিক মনস্তত্ত্ব ও সাহিত্যতত্ত্বের এক অবিচ্ছেদ্য অঙ্গ। ব্যক্তি ও সমাজের অনুভূতির নানান স্তরকে ব্যাখ্যার ক্ষেত্রে তার তত্ত্ব এক অনন্য দৃষ্টিকোণ প্রদান করেছে। সাহিত্যে চরিত্রের মনস্তাত্ত্বিক গভীরতা, আত্মসংঘাত, অবচেতন চিন্তাধারা ও দমনকৃত ইচ্ছার প্রকাশ, এসব কিছুই ফ্রয়েডের ভাবনার দ্বারা প্রভাবিত। বাংলা সাহিত্যে ফ্রয়েডীয় বিশ্লেষণ তেমন জনপ্রিয় না হলেও আধুনিক ও উত্তরাধুনিক সাহিত্যে এর শিকড় দিনে দিনে বিস্তার লাভ করছে। এভাবে ফ্রয়েডিজম একটি দার্শনিক ও নন্দনতাত্ত্বিক পাঠের ভেতর দিয়ে সাহিত্যের বহুবচনকে সমৃদ্ধ করেছে এবং এখনও তা সাহিত্যের গভীর পাঠে এক নির্মম সততায় পাঠকের মনে প্রশ্ন তোলে: মানুষ কি চেতনা দ্বারা পরিচালিত, না অবচেতন বাই নেচার মূল চালিকা শক্তি?